গুড আফটারনুন সবাইকে। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি। আমরা এর আগের ক্লাসে করেছিলাম বাংলা উচ্চারণ নিয়ে আমি দুটো ক্লাস করেছি। তার আগে থেকে আমরা শুরু করেছিলাম সমাস, এর উপরে ক্লাস। সমাস পুরোটা শেষ হয়ে যায়নি, এর মধ্যেই আমি তোমাদের বাংলা উচ্চারণের উপর দুটো ক্লাস নিয়েছি। আমার মনে হলো যে বাংলা উচ্চারণ হয়তো তোমরা ভুলে যাচ্ছ, এটা এক ধরনের তোমাদের রিভিশন দেওয়ার মতো হয়ে গেছে আর কি। আর সমাজটা যেহেতু অনেক লম্বা বিস্তারিত একটা বিষয়, এটা টানা পড়লে একটা বিরক্তি ভাব চলে আসে, তাই আমি মাঝখানে ওই তোমাদের বাংলা উচ্চারণে ক্লাস নিয়েছি। তো সমাসে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস শিখেছি, তৎপুরুষ সমাস শিখেছি এবং দ্বিগু সমাস শিখেছি। আমরা তিনটি সমাস শিখেছি। আর একটু আমরা রিকল করব, দ্বন্দ্ব সমাসে কি হয়, পূর্বপদ এবং পরপদের মাঝে ও এবং আর এই তিনটি অব্যয় যোগ করে দ্বন্দ্ব সমাস করা হয়। যেমন ভাই বোন, ভাই ও বোন, মাসি পিসি, মাসি ও পিসি, আয় ব্যয়, আয় ও ব্যয়, তারপরে 7-17, 7 ও 17, এরকম ভাবে দ্বন্দ্ব সমাস করতে হয়। তারপরে আমরা তৎপুরুষ সমাস শিখেছি। তৎপুরুষ সমাসটাও বেশ বড় ছিল, যেহেতু সেখানে আমাদের তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগগুলো নিয়ে আলোচনা করতে হয়েছে। বিভক্তি অনুসারে তৎপুরুষ সমাসকে দ্বিতীয়া থেকে সপ্তমী তৎপুরুষ সমাস পর্যন্ত ভাগ করা হয়। দ্বিতীয় বিভক্তি যে তৎপুরুষ সমাসে লোপ পায় তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস, এভাবে তৃতীয়া লোপ পাওয়া, চতুর্থী বিভক্তি লোপ পাওয়া, পঞ্চমী বিভক্তি লোপ পাওয়া, এভাবে সপ্তমী বিভক্তি পর্যন্ত যে তৎপুরুষ সমাসে যে বিভক্তি চিহ্ন লোপ পায় তাকে সেই তৎপুরুষ সমাস বলে। আমরা এটা শিখেছি। আমরা এখানে হচ্ছে 9 ও তৎপুরুষ সমাস শিখেছি। এখানে আমরা একটি মিস করে গিয়েছি, সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। এগুলো আমরা যেহেতু এগুলো ছোট ছোট, এগুলো আমরা একদম এই মেইন যে তৎপুরুষ সমাসগুলো, মেইন যে সমাসের শ্রেণী বিভাগগুলো আছে এগুলো শিখে তারপরে ওগুলো নিয়ে আলোচনা করব, অলুক তৎপুরুষ সমাস নিয়ে। তারপরে আমরা শিখেছি দ্বিগু সমাস। দ্বিগু সমাসের যে ব্যাস বাক্য হয় সেখানে ব্যাস বাক্যের শুরুতে থাকবে সংখ্যা এবং শেষে থাকবে সমাহার। যেমন ত্রিভুজ, 3 ভুজের সমাহার, পঞ্চনদ, পঞ্চ ব্রাকেটে 5 নদের সমাহার, তারপরে চৌরাস্তা, চৌ ব্রাকেটে 4 রাস্তার সমাহার। এরকম হচ্ছে সামনে সংখ্যা পেছনে সমাহার দিয়ে আমরা দ্বিগু সমাসের ব্যাস বাক্য করেছিলাম। তো আজকে আমরা আরেকটা তৎপুরুষ সমাসের মতো একটা বিস্তারিত সমাস নিয়ে আলোচনা করব, নাম হচ্ছে কর্মধারয় সমাস। এটা হচ্ছে বেশ কঠিন, আমার মনে হয় তৎপুরুষ সমাসের থেকেও কর্মধারয় সমাস একটু কঠিন। তাই আমি যখন পড়াবো এটা তো ফলো করবেই, ক্লাস ফলো করবে, সাথে সাথে বই ফলো করবে। কেমন তোমাদের, আমি তো বই থেকেই পড়াচ্ছি, কিন্তু তারপরও যখন তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে তখন অবশ্যই লেকচারের সাথে সাথে বইও পাশে নিবে, ঠিক আছে? তো আমরা আলোচনা করব কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কাকে বলে প্রথমে এটা আমাদের সংক্ষিপ্ত করে জেনে নিতে হবে। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদ ও বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদে যে সমাস হয়, তাহলে কর্মধারয় সমাসে কি থাকবে? বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদ বা বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদ, হ্যাঁ, এ দুটো থাকবে। তারপরে কি, যে সমাসে বিশেষ্যের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হবে তাকে কর্মধারয় সমাস বলবে। তাহলে কি, এখানে একটা ক্রস কানেকশনও হতে পারে। এক হচ্ছে যে বিশেষ্যর সঙ্গে বিশেষণ যোগ হতে পারে, বিশেষণের সঙ্গে বিশেষ্য যোগ হতে পারে, বিশেষ্য বিশেষ্য যোগ হতে পারে, বিশেষণ বিশেষণ যোগ হয়ে বিশেষ্য হতে পারে। কেমন? তো যেখানে কি হয়, বিশেষ্যের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। আমি আবারও পড়ছি, বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদ ও বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদ মিলে যে সমাস হয় এবং যে সমাসে বিশেষ্যের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। কেমন? আর এখানে দুটো বিষয় আমাদের মনে রাখতে হবে, যে কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় এবং কর্মধারয় সমাসে একটা তুলনা কাজ করে,
ঠিক আছে, তুলনা নিয়ে আমরা পরে কথা বলবো, যেহেতু কর্মধারয় সমাসেরও আমাদের শ্রেণীবিভাগ আছে। শ্রেণীবিভাগের একটা শ্রেণীবিভাগ মূলত তুলনার উপরই ভিত্তি করে হয়েছে। তো আমরা যেটা মাথায় রাখবো যে কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় এবং এখানে একটা তুলনা কাজ করে। তো কর্মধারয় সমাস করার সাধারণ কিছু নিয়ম আছে, তো সেই সাধারণ নিয়মগুলো আজকে আমি তোমাদের দেখাবো। কর্মধারয় সমাসের অনেক উদাহরণ, সব থেকে বিস্তারিত হচ্ছে কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। তো আমরা তৎপুরুষ শিখে গিয়েছি, কর্মধারয় এখন শিখছি। কর্মধারয় সমাস করার ক্ষেত্রে প্রথমেই যে সাধারণ নিয়মটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে যে, যে, সে, যিনি, তিনি, যা, তা ইত্যাদি ব্যবহৃত হয়। কেমন? আমি কি বলছি? কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে যে, সে, যে, যিনি, তিনি, যা, তা, যেই, সেই ইত্যাদি ব্যবহৃত হয়। যেমন খাস যে মহল, মাঝখানে আমরা কি লিখছি? আমরা কিন্তু যে লিখছি। হ্যাঁ, এটা পূর্বপদ, এটা পরপদ। আমাদের কিন্তু বলেছি যে কর্মধারয় সমাসে সবসময় পরপদ প্রাধান্য পায়। ঠিক আছে, মূলত মহলটাকে এখানে বলা হচ্ছে, কিন্তু মহলটা কেমন? খাস, বিশেষ। তাহলে খাস যে মহল, আমরা কি লিখবো? এটা খাস মহল। তারপরে শুভ যে বিবাহ, কি হবে? শুভ বিবাহ। ঠিক আছে, এখানেও আমরা বিবাহটাকে, বিয়েটাকে ইন্ডিকেট করছি। বিয়েটা কেমন? শুভ না অশুভ? শুভ। ঠিক আছে, তাহলে এখানেও আমাদের পরপদ প্রাধান্য পাচ্ছে। তাহলে শুভ যে বিবাহ, শুভ বিবাহ। হ্যাঁ, এখানে তাহলে আমরা কি বসাচ্ছি? যে বসাচ্ছি। তারপরে 2 নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে যে এই সমাসে সাধারণত বিশেষণ পদ আগে বসে। এটার উদাহরণ আমরা এখান থেকেই লিখতে পারি। লিখেছি কি যে এই সমাসে সাধারণত বিশেষণ পদ আগে বসে। কর্মধারয় সমাসে দুটো পদের কথা বলা হচ্ছে, একটা বিশেষ্য এবং একটা হলো বিশেষণ। এবং এখানে আমরা কি বলছি? এই সমাসে সাধারণত বিশেষণ পদ আগে বসে। শুভ যে বিবাহ, বিবাহের একটা অবস্থা বোঝানো হচ্ছে কি রকম, সেটা হলো বিবাহটা হলো শুভ। তারপরে মহলটা কেমন? খাস। খাস যে মহল, মহলটা কেমন? মহলের একটা অবস্থা বোঝানো হচ্ছে খাস। ঠিক আছে, তাই এখানে আমরা দেখছি যে বিশেষণ পদগুলো আগে বসছে। আমরা আরো বলতে পারি যে নীল যে আকাশ, কি হবে? নীল আকাশ, তাই না? তাহলে কি বোঝাচ্ছে? এখানে দেখো আকাশের রং বোঝাচ্ছে বা আকাশের একটা অবস্থা বোঝাচ্ছে। নীল যে আকাশ, নীল একটা রং, তাই এটা হলো বিশেষণ পদ।
তাহলে নীল যে আকাশ, নীল আকাশ, এখানে যেটাও আছে এবং যেটা বলছি যে সাধারণত বিশেষণ পদটা আগে বসে, এই যে নীল, এই নীলটাও আছে এবং পরপদ আমাদের বিশেষ্য বলা হচ্ছে। এটা কিন্তু আকাশটা বিশেষ্য ইন্ডিকেট করছে একটা ফিক্সড নাউনকে, তাই এটা বিশেষ্য। নীল যে আকাশ, নীল আকাশ। তাহলে কি বুঝছি আমরা, যে বিশেষণ পদ কর্মধারয় সমাসে সাধারণত আগে বসে। তো আমরা দুটো নিয়ম শিখে ফেললাম, যে কর্মধারয় সমাস আমরা যখন করব মাঝখানে আমরা যে দিব, তারপরে যে সে দিব, যিনি তিনি দিব, যা তা দিব, যেই সেই দিব, এই দিয়ে আমাদের কর্মধারয় সমাস করতে হবে। এবং কর্মধারয় সমাসে দেখা যায় যে বিশেষণ পদ আগে বসে। তারপরে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দুটি বিশেষণ পদের একটি বিশেষণ বোঝালে কর্মধারয় সমাস হয়। তার মানে তোমাকে কি কর্মধারয় সমাসে যে সমস্ত পদটা হবে সেখানে দেখতে হবে তোমার দুটো বিশেষণের ব্যাপার আছে কিনা। যেমন ধরো এখানে আমরা যা তাইয়ের একটা ব্যবহার দেখব, যা মৃদু তাই মন্দ, মৃদু মন্দ। তারপরে ধরো যে চালাক সেই চতুর, কি হবে, চালাক চতুর। আমরা বলি না যে মৃদু মন্দ বাতাস বহিতেছে, তাহলে কি মৃদু মন্দ একই সাথে, মৃদু একটা বিশেষণ, মন্দ একটা বিশেষণ, দুটো আলাদা আলাদা বিশেষণ। এখানে সমস্ত বাক্যে বা সমাসে গিয়ে কি হয়ে যাচ্ছে, একটা বিশেষণ হয়ে যাচ্ছে। তারপর আমরা বলি না যে রহিম চালাক চতুর ছেলে, তো রহিম কি আলাদাভাবে চালাক বা আলাদাভাবে চতুর সেটা কিন্তু না, রহিমকে একই সঙ্গে আমরা চালাকও বলছি এবং চতুরও বলছি, ঠিক আছে। তাহলে কি, যে চালাক সেই চতুর, চালাক একটা বিশেষণ, চতুর একটা বিশেষণ, দুটো বিশেষণ আমাদের সমাস বা সমস্ত বাক্যে গিয়ে কি হয়ে যাচ্ছে, একটি বিশেষণ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, চালাক চতুর। তাহলে আমরা কি, যা মৃদু তাই মন্দ, মৃদু একটা বিশেষণ, মন্দ একটা বিশেষণ, দুটো বিশেষণ আমাদের সমস্ত বাক্যে বা সমাসে গিয়ে একটা বিশেষণ হয়ে যাচ্ছে। একইভাবে যে চালাক সেই চতুর, চালাক একটা বিশেষণ, চতুর একটা বিশেষণ, এই একসঙ্গে এখানে কি হয়ে যাচ্ছে, একটা বিশেষণ চালাক চতুর হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এখানে আমরা কি দেখছি, যা তা যে সে, এটার ব্যবহার দেখছি এবং তোমাকে এটা মেলাতে হবে, যা মৃদু তা মন্দ না তাই মন্দ, এটা একটু মেলানোর জন্য, এবং যে চালাক সে চতুর না সেই চতুর, এটাও একটু মেলানোর জন্য, কেমন। এরপরে নিয়ম আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে কর্মধারয় সমাস হয়। আমরা আগেরটা দেখেছি দুটো বিশেষণ পদের একসাথে সমস্ত বাক্যে গিয়ে যদি একটি বিশেষণ বোঝায় তখন সেটা গিয়ে কি হয়ে যায়, কর্মধারয় সমাস হয়। একইভাবে বলছি কি, দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে কর্মধারয় সমাস হয়। যেমন ধরো যিনি জজ তিনি সাহেব,
যশ সাহেব যিনি রাজা তিনি ঋষি। রাজর্ষি। কেমন? তাহলে কি দুটো বিশেষ্য পদে একই ব্যক্তি বস্তুকে বোঝালে কর্মধারায় সমাস হয়। জজ এবং সাহেব একই ব্যক্তিকে বা বস্তুকে বোঝাচ্ছে। হ্যাঁ, জজ আলাদা কোনো ব্যক্তি না, আবার সাহেবও আলাদা কোনো ব্যক্তি না। তাহলে কি যিনি জজ তিনি সাহেব, এবং দুটোই হচ্ছে বিশেষ্য পদ, তাই এবং একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। জজ সাহেব আলাদা কোনো ব্যক্তি না, তাহলে সেদিক থেকে এই জজ সাহেব কিন্তু কর্মধারায় সমাসের উদাহরণ। হ্যাঁ, একইভাবে রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। তো আলাদাভাবে কোন এক রাজাকে বা আলাদাভাবে কোন এক ঋষিকে কিন্তু রাজর্ষি বলা হয় না। রাজর্ষি মানেই হচ্ছে সে একই সঙ্গে রাজা এবং একই সঙ্গে কি ঋষি। হ্যাঁ, এবং দুটোই যেহেতু বিশেষ্য পদ, তাই এটা হচ্ছে কর্মধারায় সমাসের উদাহরণ। তাহলে এখানে হচ্ছে দুটো বিশেষণ থাকবে, একটি বিশেষণ হবে এবং এখানে দুটো বিশেষ্য হবে এবং একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। দুটো বিশেষ্য থাকবে, একজন ব্যক্তিকে বা একজন বস্তুকে বোঝাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? কর্মধারায় সমাস বলবো। যিনি জজ তিনি সাহেব, আর হচ্ছে যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। তারপরে হেডমাস্টার যদি আমরা বলি, যিনি হেড তিনি মাস্টার। আলাদাভাবে হেডমাস্টার তো কোনো অন্য কাউকে বোঝানো হচ্ছে না। তারপরে হচ্ছে আমরা এই হচ্ছে আমাদের মোটামুটি দুটো বলা যে বিশেষণ এবং বিশেষ্যের ব্যাপারে। এরপর আমরা আরো দু একটা নিয়ম দেখব। কর্মধারয় সমাসে বিশেষণ পদে পুরুষলিঙ্গ হয়। কর্মধারয় সমাসে বিশেষণ পদে পুরুষলিঙ্গ হয়। যেমন ধরো, সুন্দরী যে লতা, এখানে গিয়ে সেটা হয়ে যাবে সুন্দর লতা। কেমন? তারপরে আমরা লিখব মহতী যে নদী, এখানে এটা হয়ে যাবে মহানদী। মহতী যে রানী, এখানে হয়ে যাবে মহারানী। কর্মধারয় সমাসে বিশেষণ পদের পুরুষলিঙ্গ হয়। এখানে আমরা ব্যাস বাক্যে কিন্তু সবগুলো স্ত্রীলিঙ্গ ব্যবহার করছি, কিন্তু আমরা যখন এটা সমস্ত পদে বা সমাসে যাচ্ছি তখন কিন্তু আমরা এগুলো কি ব্যবহার করছি? পুরুষলিঙ্গ ব্যবহার করছি। এখানে কিন্তু এই বিশেষণটার মহতী যে নদী, মহাটা তো বিশেষণ পদ, এটাকে কিন্তু আমরা মহতী নদী বলছি না, এটার পুরুষলিঙ্গ। মহতীর পুরুষলিঙ্গ হচ্ছে মহা, আমরা সেই মহা এখানে বসাচ্ছি। তারপরে সুন্দরী পুরুষলিঙ্গ হচ্ছে সুন্দর। সুন্দর যেহেতু আমাদের বিশেষণ পদ, তাই এই বিশেষণটা এখানে আমরা পুরুষলিঙ্গ আকারে দিচ্ছি, সেটা হলো সুন্দর। তারপরে মহতী যে রানী, রানীকে আমরা মহতী বলছি ব্যাস বাকি, কিন্তু এখানে গিয়ে কি হয়ে যাবে? সেটা মহারানী। একইভাবে মহতী যে কীর্তি, মহাকীর্তি হয়ে যাবে। তাহলে আমরা যখন ব্যাস বাক্যে কোনো বিশেষণের স্ত্রীলিঙ্গ দিয়ে করব ব্যাস বাক্যটা, সেটা কিন্তু আমাদের সমস্ত বাক্যে গিয়ে বা সমস্ত পদে গিয়ে কিন্তু সেটা আমাদের কি হয়ে যাবে? আমাদের পুরুষলিঙ্গ হয়ে যাবে।
এই সমাসে গিয়ে এটা আমাদের পুরুষলিঙ্গ হয়ে যাবে। আবারও বলি, সুন্দরী যে লতা, সুন্দরী স্ত্রীলিঙ্গ, কিন্তু এখানে আমাদের এটা হয়ে যাবে হলো পুরুষলিঙ্গ, সুন্দর লতা। মহতী যে নদী, স্ত্রীলিঙ্গ, মহানদী, পুরুষলিঙ্গ মহা। মহতী যে রানী, মহতী স্ত্রীলিঙ্গ, এখানে পুরুষলিঙ্গ হয়ে যাচ্ছে মহারানী। কেমন? এরপরে নিয়ম আমাদের বলছে যে পূর্ব পদে মহৎ কিংবা মহান থাকলে এর পরিবর্তে মহা ব্যবহৃত হয়। যেমন মহান যে নবী, মহৎ যে জন, মহান যে পুরুষ। আমরা ব্যাস বাক্যে কি কি ব্যবহার করছি? মহান এবং মহৎ। মহান যে নবী, মহৎ যে জন এবং মহান যে পুরুষ। এই মহৎ এবং মহান থাকলে তার পরিবর্তে কি ব্যবহৃত হবে? মহা কথাটা ব্যবহার হবে। তাহলে মহান যে নবী, এটা ব্যাস বাক্য থেকে সমাস কি হবে? মহানবী। কেমন? তারপরে মহৎ যে জন, এই ব্যাস বাক্য থেকে সমাস কি আসবে? মহাজন। তারপরে মহান যে পুরুষ, এই মহানের পরিবর্তে কি হবে? মহা হবে, মহা পুরুষ। ঠিক আছে? তাহলে কি মহৎ মহান থাকলে আমরা কি ব্যবহার করব? সেই জায়গায় মহা কথাটা ব্যবহার করব। আর যদি ব্যাস বাক্যে আমাদের বিশেষণ পদ স্ত্রীলিঙ্গের হয়, তাহলে সেটা আমরা সমাসে গিয়ে পুরুষ লিঙ্গে করে ফেলবো। মহান যে নবী, মহানবী, মহৎ যে জন, মহাজন, মহান যে পুরুষ, মহাপুরুষ। ঠিক আছে? আর একটা আমরা নিয়ম দেখব। পরপদে রাজা থাকলে রাজ হয় এবং রাত্রি থাকলে রাত্র হয়। যেমন মহান যে রাজা, দীর্ঘ যে রাত্রি। আমরা কি বলছি? পরপদে। পরপদ কিন্তু এগুলো, আর পূর্বপদ কিন্তু এগুলো। মহান হচ্ছে পূর্বপদ, দীর্ঘ হলো পূর্বপদ, রাজা হলো পরপদ, রাত্রি হলো পরপদ। তাহলে আমরা কি বলছি? যে পরপদে যদি রাজা থাকে এবং পরপদে যদি রাত্রি থাকে, তাহলে সেটা সমাসে গিয়ে রাজ হয়ে যায়, রাত্র হয়ে যায়। কেমন? তাহলে কি মহান যে রাজা কি হবে? মহারাজ। হ্যাঁ, আর দীর্ঘ যে রাত্রি কি হয়ে যাবে? দীর্ঘ রাত্র। এটা আমরা মনে রাখবো যে পরপদে রাজা এবং রাত্রি থাকলে সেটা সমাসে গিয়ে রাজ এবং রাত্র হয়ে যায়। মহান যে রাজা, মহারাজ, আর দীর্ঘ যে রাত্রি, দীর্ঘ রাত্র। এই হলো আমাদের স্বাভাবিক সাধারণ কিছু নিয়ম কর্মধারায় সমাস করার ক্ষেত্রে। ঠিক আছে? তো এগুলো আমরা বইয়ে পাবো, তারপর আমি তোমাদের এখানে লিখে লিখে দেখালাম বোঝার জন্য। তো এগুলো তোমরা পড়বে। হ্যাঁ।
হ্যাঁ, এটা তোমাদের বাড়ির পড়া থাকবে যে কর্মধারয় সমাস কিভাবে করতে হয়, এবং কর্মধারয় সমাসে কি থাকবে, বিশেষ্য ও বিশেষণ ব্যাপারটা থাকবে। এখন কর্মধারয় সমাস কয় প্রকার? কর্মধারয় সমাস হচ্ছে সাধারণভাবে 3 প্রকার। কর্মধারয় হচ্ছে সাধারণত 3 প্রকার। একটা হলো সাধারণ কর্মধারয় সমাস, দুই নম্বর হচ্ছে মধ্যপদলুপী কর্মধারয় সমাস, তিন হচ্ছে উপমামূলক কর্মধারয় সমাস। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি? কর্মধারয় সমাস হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলুপী কর্মধারয় সমাস এবং উপমামূলক কর্মধারয় সমাস। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো সমাসের উদাহরণ এখানে দেখিয়েছি সেগুলো সবগুলোই ছিল সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। এখানে কোনোটাও মধ্যপদলুপীও ছিল না, কোনোটা উপমামূলকও ছিল না। নীল যে আকাশ, নীল আকাশ সাধারণ কর্মধারয় সমাস। তারপরে মহান যে রাজা, মহারাজ সাধারণ কর্মধারয় সমাস। তারপরে সুন্দরী যে লতা, সুন্দর লতা সাধারণ কর্মধারয় সমাস। তারপরে হচ্ছে যিনি জজ, তিনি সাহেব, জজ সাহেব সাধারণ কর্মধারয় সমাস। তারপরে হচ্ছে যা মৃদু তাই মন্দ, মৃদু মন্দ সাধারণ কর্মধারয় সমাস। হ্যাঁ, তো এতক্ষণ আমরা যেটা নিয়ে যতগুলো উদাহরণ দেখলাম, যতগুলো নিয়ম দেখলাম, এগুলো মূলত সবগুলোই ছিল সাধারণ কর্মধারয় সমাসের উপরে। ম্যাক্সিমাম, বেশিরভাগই ছিল সাধারণ কর্মধারয় সমাসের উপরে। তো এরকম যতগুলো সাধারণ কর্মধারয় সমাস তোমরা পাবে, এগুলো হচ্ছে তোমাদের বাড়ির পড়া থাকবে। সাধারণ কর্মধারয় সমাস কথাটা লেখা থাকে না, সেদিক থেকে আমরা শুধু কর্মধারয় সমাস এই কথাটা লিখি, সাধারণ কথাটা লিখি না। আর যেখানে মধ্যপদলুপী থাকে সেখানে আমরা এই পুরো কথাটা লিখি মধ্যপদলুপী কর্মধারয় সমাস। আর যেখানে উপমামূলক কর্মধারায় থাকে সেখানকার 3টা ভাগ আছে, স্পেসিক ভাগ। সেই স্পেসিক ভাগে যে নামগুলো আছে সেগুলো দিয়ে আমরা কর্মধারয় সমাসের নাম লিখি। তাহলে এতক্ষণ যেগুলো আমরা শিখছি সেটা ছিল কর্মধারয় সমাস। হ্যাঁ, তো তোমাদের বাড়ির পড়া থাকবে। এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখানো হলো, কর্মধারয় সমাস কাকে বলে, কর্মধারয় সমাস নিয়ম, যে সাধারণ নিয়ম ভাঙানোর, কর্মধারয় সমাস ভাঙানোর যে সাধারণ নিয়ম সেটা, এবং এখানে কর্মধারয় সমাসের যে 3টা শ্রেণী বিভাগ সেগুলো মুখস্থ করবে, এবং সাধারণ কর্মধারয় সমাসের যতগুলো উদাহরণ আছে সেগুলো তোমরা খাতায় লিখে ফেলবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকবে। পরের দিন আমরা আলোচনা করব মধ্যপদলুপী কর্মধারয় সমাস নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।